আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? সবারই দেখা গেছে ক্লাস 6 থেকে ক্লাস 10 যে ক্লাসেরই হও না কেন খুব দ্রুতই সামনে হয় হাফ ইয়ারলি এক্সাম অথবা পরীক্ষা। আর হয়তোবা কারো পরীক্ষা চলতেছেও। তো এর মাঝে আমি খুব কমন একটা বিষয় নিয়ে তোমাদের জন্য একটা কনটেন্ট বানাতে চাইলাম। সেটা হচ্ছে যে কোন ভুলগুলোর জন্য আরকি আমরা পরীক্ষার খাতায় মার্ক কম পাই। খুব সিম্পল বিষয়। দেখো তুমি দেখবা একটা বিষয় সেটা হচ্ছে যে ১ থেকে ১৫-২০ এর ভিতরে যে রোলটা আছে না? এই মানুষজনগুলা কম-বেশ মেধার দিক দিয়ে পরিশ্রমের দিক থেকে খুব বেশি ডিফারেন্ট হয় এমন না। কিন্তু তারপরেও যে ১ থেকে ৫ বা ১ থেকে ৩ যে কনস্ট্যান্ট পোলাপাইন বা পাবলিক গুলা থাকে এটি ১ থেকে ওই অবস্থায় থাকে। আমি তুমি দেখা যায় হয় ২০ না হলে ২০ এর পরে অবস্থান করতেছি। এই ঘটনাগুলা কি? অথবা তুমি যদি ১ থেকে ৩ এর ভেতরে হও তাও কোনো সমস্যা নাই। তুমি তোমার পরীক্ষায় খাতায় মার্ক আরো বেশি বাড়ানোর জন্য আজকে যে টিপস অ্যান্ড ট্রিক্স এর গুলার কথাবার্তা বলব, সেই কথাগুলা খুব সুন্দর মতন মেনে চলবা। এগুলাকে এভয়েড করে চলবা, যেটা এভয়েড করতে বলবো সেটা। কথা ক্লিয়ার? চলো তাহলে শুরু করি। কারণ হাফ ইয়ারলি পরীক্ষা প্লাস যেকোনো পরীক্ষা যেহেতু আমাদের একেবারে নখদর্পণে আছে, আশা করি এই সময় এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। এবং খাতার ভিতরে জাস্ট এই কিছু জিনিসপাতি যদি তুমি মেনে চলার চেষ্টা করো তাহলে দেখবা খুব সহজেই তুমি তোমার পরীক্ষার ভিতরে একটা ভালো ফলাফল, একটা ভালো আউটকাম, একটা ভালো মার্ক গ্র্যাব করতে পারতেছো। এবং ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দিব কিছু স্পেসিফিক সোর্স, যেই সোর্সগুলো থেকে তুমি চাইলেই তোমার সৃজনশীল লেখার প্র্যাকটিস থেকে শুরু করে তুমি তোমার হাতের লেখা ভালো করার প্র্যাকটিস পর্যন্ত অনেক কিছুই হচ্ছে যে একেবারে মানে হাতে কলমে ধরে পাবা। চলো তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যেই সকল পরীক্ষার ক্ষেত্রে ধরো আমাদের বর্ণনামূলক পরীক্ষা হোক অথবা হচ্ছে ধরো আমাদের ম্যাথমেটিক্যাল পরীক্ষা হোক, মানে পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি এরকম পরীক্ষা হোক, বা হচ্ছে যে ধরো বর্ণনামূলক বাংলা, বিজিএস, ধর্ম, যে পরীক্ষাটাই হোক না কেন, আমাদের সবথেকে বেশি কমন যে সমস্যাটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে আমরা কোশ্চিনটাকে ভালোভাবে না পড়ে, মানে না পড়ে ঠিক না, না পড়েও হইতে পারে, না বুঝেও হইতে পারে, অনেক সময় হাড়বাড়িতে তাড়াহুড়া করে আমরা না বুঝে উত্তর লেখা শুরু করি। উত্তর প্রায় আধা বা পুরোটা শেষ করার পরে বুঝতে পারি যে আচ্ছা এখানে তো এই পয়েন্টটাকে মেইন ফোকাসে ব্যাখ্যা না করে ওই পয়েন্টটাকে ব্যাখ্যা করলে বোধহয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতো। এই একটা সমস্যা আমাদের সবার ভিতরে কমন অ্যারাইজ হয়। আমি বিশেষ করে দেখতাম আমার যেই টোটাল বাংলা থেকে শুরু করে একেবারে লাস্ট পরীক্ষা, ধর্ম বা বিজিএস যে পরীক্ষা হোক বা আইসিটি যেটাই হোক না কেন, এর ভিতরে কোনো একটা না কোনো একটা পরীক্ষাতে কোনো একটা না কোনো একটা কোয়েশ্চেনের ভিতরে আমি এই ভুলটা করে আসছি। এরকমটা দেখা যেত হইতোই। মানে ধরো আমি প্রথম পড়াতে যেটা অবজার্ভ করলাম যে আচ্ছা এই জিনিসটা এটা তাহলে এখানে এটা ব্যাখ্যা করা হবে। তো কাইন্ড অফ পুরোটা পড়ে শেষ করার পরে দেখি যে আসলে ওটা ওখানে বলে নাই। ওটার চাইতে ওই আরেকটা অন্য একটা পয়েন্ট খুব ভালো মতন বললে বোধহয় বেশি বেটার আউটপুট নিয়ে আসা যেত, বেশি বেটার আউটকাম নিয়ে আসা যেত। সো এই জিনিসটাকে এড়াতে গেলে তুমি খালি ভালো কোশ্চিন পড়লেই খালি হবে এমন না, তোমার অবভিয়াসলি যেই কোশ্চিন যে চ্যাপ্টার থেকে আসছে বা যে টপিক থেকে আসছে ওই টপিকের প্রপার একটা কনসেপ্ট থাকা লাগবে। ওই কনসেপ্টের সাথে না থাকলে তুমি কিন্তু লিটারেলি তুমি ভালো মতন কোশ্চিনের সাথে ওই টপিকটাও মিলাতে পারবা না। সো এটা শুধুমাত্র কোশ্চিনে পড়ার মাধ্যমেই ঠিক হয়ে যায় এরকম না, তোমার ওই কনসেপ্টটা আছে কিনা সেটার উপরে নির্ভর করে। বাট কনসেপ্ট থাকার পরেও তুমি কোশ্চিন ঠিক মতো না পড়ার কারণে ভুলটা করে আসতে পারো। বাট যদি কনসেপ্ট না থাকে তাহলে তো ভুল হওয়াটা খুব স্বাভাবিকই, বুঝছো? তার মানে তোমাকে কনসেপ্টটাও ঠিক রাখা লাগবে, তারপরে কোশ্চিনটা পড়ে ক্ষিপ্রতার সাথেই তুমি তোমার প্রপার যে উত্তরটা, মানে আসলে যে উত্তরটা হওয়া উচিত, যেই কারণটা মেইন ফোকাসে থাকা উচিত, ওইটাকে মেইন ফোকাসে রেখে যেন ব্যাখ্যা করো। ওভারঅল একজন শিক্ষক যখন মেইনলি খাতাটা দেখেন তখন আমাদেরকে আসলে কি করতে হয়? অবভিয়াসলি উনি মধ্যখান থেকে শেষ থেকে যে কোনো জায়গা থেকে আলটিমেটলি দুই একটা লাইন বা একটা দুইটা লাইন পিক করতে পারেন পড়ার ক্ষেত্রে, বাট এটা ম্যাক্সিমাম টাইমেই হয় হচ্ছে প্রথম দিকের লাইন। প্রথমেই তুমি কি বলতেছো, ইচ্ছা করে আবল তাবল কথাবার্তা, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, হ্যান ত্যান লিখতেছো কিনা, এটা কিন্তু প্রথমে দেখেই উনি খুব সুন্দর মতন তোমার বাকি খাতার ওয়েট কিরকম হবে সেটা অবজার্ভ করে ফেলতে পারেন। এবং এটা কাইন্ড অফ একটা অভিজ্ঞতাও বা অভিজ্ঞতা লব্ধ একটা আসলে কি বলবো মানে গুণাগুণও চলে আসে আসলে, যে খাতার চেহারা দেখলে বুঝে যাওয়া যায় যে এই কলসটা কতটুকু পরিমাণে বাঁচবে, বুঝছো? সো এটা আমাদেরকে মাস্ট ফোকাসে রাখতে হবে। এরপরে আরেকটা খুব কমন জিনিস যেটা আমি নিজে আমার স্টুডেন্টগুলোর ভিতরেও দেখতে পাই, ভাই এটা এদেরকে বলে বুঝাতে পারি না, যে আমাদের যে গাণিতিক সমস্যা বা যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেই গাণিতিক প্রবলেমগুলোতে সূত্র তো লেখে ঠিক আছে, বাট ভাই আমি তোদেরকে বলি না যে এই ধর যদি একটা খাতা হয়ে যায় এখানে, ধর এখানে তুই গ নাম্বার কোশ্চেনটা লিখতেছিস যেখানে হচ্ছে যে W=mgh এই কোশ্চেন দিয়ে উত্তর করা লাগবে। ভালো কথা, তুই এখানে একটা সাইড নোট দিয়ে এম এর মান কি এটা হয় হচ্ছে যে মিনিমাম তো ম্যাথমেটিক্যালি লিখতে হবে, যে এম এর মান হচ্ছে 10 কেজি। খুবই ভালো হয় যদি তুমি এম সমান হচ্ছে লিখো হচ্ছে ভর টর হ্যান ত্যান, এগুলা তো যদি লিখতে হয় না আসলে, তুমি অ্যাটলিস্ট ক্লাস 9-10 থাকলে আর এগুলা লিখতে হবে না, এগুলো তুমি পারো, এটা বুঝাই যাচ্ছে। সো এম হবে হচ্ছে এরকম, তারপরে এই যে জি এর মানটা কত 9.8 মিটার পার সেকেন্ড। আরে বাবা আমি তো জানি যেটার মান এগুলা, স্যার তো জানে যেটার মান এগুলা, বাট এখানে মাস্ট বি এই সাইড নোটগুলোকে ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে তুমি লিখতেছো, ধরে এই যে তোমার এটা হচ্ছে পরীক্ষার খাতা, কি লিখতেছো, একটা হচ্ছে যে গ নাম্বারে তুমি একটা জ্যামিতি লিখতেছো, যে জ্যামিতি লিখে বলতেছো যে কোণ এ বি সি ইজ ইকুয়ালস টু কোণ আমাদের পি কিউ আর। তো এই কোণটা আসলে কি জন্য সমান হইলো এটা স্যারও জানেন যে কোণটা সমান, কারণটাও জানেন, বাট তোমাকে তো এখানে সাইড নোটটা দিতে হবে।
এখানে অবভিয়াসলি সাইড নোটটা নিতে হবে না যে একান্তর কোণ বা বিপ্রতীপ কোণ হোয়াটএভার, একান্তর কোণ বা বিপ্রতীপ কোণ। আমি তোমাদেরকে এই কথাটা বলতেছি, এই যে এখানে যে গাণিতিক যে সমস্যাগুলো মানে গাণিতিক যে বিষয়গুলো আসে ওইখানে আমরা প্রপার সেটাকে উল্লেখ করি না। ভাই এখানে মাত্র 3টা মার্ক, তিনটা মার্ক, এটা তোমার কাছে মাত্র শোনাচ্ছে? অনেক বেশি মার্ক। এই 3টা মার্কের জন্য তুমি খালি এটা করার পরে যে করে দিলা, তারপরে এটাকে অ্যান্সার দিয়ে লিখে দিলা, এই 3টা লাইনের জন্য 3টা মার্ক সাইড নোট দিতে কি খুব বেশি সময় যেত? দিলি না কেন? এটা মাস্ট দিবা। এখানে স্যারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, স্যার ওটার উপরে দেখা যাবে যে পরে কোনো কোয়েশ্চেন যদি তুমি একটু মানে ভুল না কম লিখে থাকো তাও ওটাতে একটা গ্রেস চলে আসে, বাট এখানে যদি তুমি আসলে এরকম কার্পণ্যতা করো তাহলে দেখা যাবে পরে কোনো একটা ঠিক লিখেছো বাট এখানে মার্ক কাটা যাবে, তখন স্যারের একটা টেন্ডেন্সি থাকে যে তোকে এখানে আমি মার্ক বাড়াইছি, এখানে আমি মার্ক কমাই দেবো, তাহলে হিসাব তো বরাবর করতেই হবে। বুঝছো? এই টেন্ডেন্সিগুলো আসলে টপার শ্রেণীর যে মানুষজনগুলো আছে তারা কিন্তু এগুলোকে ঠিক করে মেনটেন করার চেষ্টা করে, নাথিং এলস। ওরা জাস্ট জানে যে কোন কোন জায়গার ভিতর থেকে মার্ক পাওয়া যায়, কোন কোন জায়গাগুলোকে মেনটেন করলে, দ্যাটস ওয়াই তাদের মার্কটা বেশি আসে। ওকে, চলো এবার পরের জায়গাটা যেটা কথা বলি, যে উত্তর একটানা গাদা গাদা ভাবে লিখি। মানে আমাদের যেই মেইন কথা সেটা হচ্ছে, ধরো মানে সিম্পল কনসেপ্টে চিন্তা করে দেখো যে তোমার একটা বাংলার কোশ্চিন অনেক বেশি লেখা যায়, বিজিএস এর কোশ্চিন ইতিহাস চাইলে পাল গোপাল রাজা উমুক রাজা মানে সব পালের রাজাদের, তারপরে হচ্ছে আমাদের সংস্কৃতি, তারপরে হচ্ছে বাংলাদেশের জিডিপি হ্যান ত্যান মান টান নিয়ে টিয়ে কথাবার্তা বলে টলে তুমি অনেক বুঝো, ইতিহাস সম্পর্কে অনেক জানো, লিখে ইচ্ছা মতন ভরে ফেলা যায়। তুমি মেইন জিনিস লিখছো না, আমি এটা বলছি না, তুমি মেইন জিনিসটাকে লিখতেছো ধরো, কিন্তু মানে গাদা 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 করে লিখতেছো, এত মানে অপরিচ্ছন্ন, লেখা সুন্দর হ্যান ত্যান, শুধু এটা দিয়েই হয়ে যাবে এমন না। সেম জিনিসটাকে তুমি যদি একটু পয়েন্ট আউট করে লিখো, খুব বেটার হয় হচ্ছে সবসময় পয়েন্ট আউট করে লিখবা, এই যে 1 নাম্বার পয়েন্ট, এই যে 2 নাম্বার পয়েন্ট, এরকম ভাবে লিখবা। অনেকেই চিন্তা করে যে ভাই আমি হচ্ছে সিম্বল ইউজ করে লিখবো, এটা খারাপ অ্যাপ্রোচ আমি বলতেছি না, বাট বিলিভ মি এই পয়েন্টের অ্যাপ্রোচের থেকে এই যে পয়েন্ট দিয়ে মানে 1 2 3 এরকম ভাবে পয়েন্টিং করে লেখাটা হচ্ছে বেটার। একটা 4 মার্কের কোশ্চেনের জন্য যদি 4টা প্যারা দেখাইতে পারো, মোর দ্যান এনাফ, তুই 4 মার্ক পাবি। তুই এমনিতেই হচ্ছে প্রথমে ধর সূচনা লিখলি, তারপরে হচ্ছে 4টা পয়েন্ট লিখলি, তারপরে হচ্ছে উপসংহার লিখলি, তুই মার্ক 4 পাইতে বাধ্য রে ভাই, যদি তুই ঠিকটা লিখে রাখিস, যদি প্রপার জিনিস যেটা চেয়ে থাকে সেটা যদি আসে, তাহলে এনাফ, মোর দ্যান এনাফ। বুঝতেছো? সো দ্যাটস ওয়াই তোমাকে শুধুমাত্র এই সিম্বলিক জিনিসটা ইউজ করার থেকে বেটার চেষ্টা করবা যে আমরা হচ্ছে 1 2 3 4 এরকম ভাবে পয়েন্টিংটা করব। আর অলওয়েজ গাদা গাদা ভাবে সেম জিনিসটাকে না লিখে অবভিয়াসলি চেষ্টা করবা পয়েন্ট পয়েন্ট করে লিখতে, অ্যাটলিস্ট যেখানে পয়েন্ট করার কোনো সুযোগ নাই, মিল অমিল দেখাতে হবে, বৈসাদৃশ্য দেখাতে হবে, সাহিত্যিক কোশ্চিন আসছে, কবিতা থেকে কোশ্চিন আসছে, গদ্য থেকে কোশ্চিন আসছে, ওখানে চেষ্টা করবা মিনিমাম যেন তুমি আসলে কি করতে পারো ভাইয়া, গ্যাপগুলো দিতে পারো। মানে হচ্ছে যে মিনিমাম আর কি প্যারা করে লিখতে পারো, প্যারা করে লিখতে পারো। হাইয়েস্ট একটা প্যারাতে 3 থেকে 5 লাইন, এর বেশি না, 3 থেকে 5 লাইন, এর বেশি না। ওকে, এরপরে চলে আসো অপ্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক উপসংহার বা ভূমিকা, যেটার কথা বললাম, অপ্রাসঙ্গিক উপসংহার বা ভূমিকা। মানে ধরো ইতিহাস জানো, ইতিহাসে চাইছিল হচ্ছে ধরো তোমাদের আমাদের মোগল বংশের কথা, তুমি লিখছো পাল বংশের কথা, ঘটনা সেম, খালি মুঘলকে পাল হিসেবে উল্লেখ করে দিছো, লেখা তো বেশি লিখছোই। ভাই ভুল করে যদি স্যার ওই জিনিসটাকে পড়ে ফেলে, তাহলে তোর পুরো খাতাটার প্রতি ইমপ্রেশনটা খারাপ চলে যায়। তো আমি সবসময়ই বলি যে যখন একেবারে দেয়ালে ফিট ঠেকে যাবে, ওইটা ছাড়া কখনোই অপ্রাসঙ্গিক জিনিসপত্র লিখবা না। দেয়ালে ফিট ঠেকে গেলেও লিখবা না মানে বুঝছো তো, দেয়ালে ফিট ঠেকে গেলেও লেখার দরকার নাই, লেখার প্রয়োজন নাই। অপ্রাসঙ্গিক জিনিসপাতি না লেখাটা হচ্ছে সব থেকে বেস্ট একটা অ্যাপ্রোচ। বাট যদি এখন দেখতেছোই আসলে আর কিচ্ছু করার নাই, তুমি সাদা খাতা জমা দিবা, তো সাদা খাতা জমা দেওয়ার থেকে তো অন্তত ওই কি বলবো উদ্দীপক গুরুত্ব অপরিসীম লেখা বেটার। বাট আমি জানি যে আমার দেখা মানে আমার কথা শোনা বা আমার যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সের মধ্যে অ্যাটলিস্ট মানুষজন এরকম না যে তারা হচ্ছে ওই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখে, অন্তত তারা এর থেকে বেশি পরিশ্রমী, তারা এর থেকে বেশি ভালো একটা ফলাফল করতে পারে, করেও, এবং এটা আমাদের কাছে নিজেরই জানা, অনেক মানুষজনের সাথে তো আমরা কানেক্টেড, তাই না? সো সেটার কথা বললাম। সো অপ্রাসঙ্গিক জিনিসপত্র আমরা শুরুতে বা শেষের দিকে একেবারে দেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে? মানে ধরো কোনো একটা কোশ্চেনের লাইনে যখন আমাদেরকে কোনো একটা উক্তি যথার্থতা প্রমাণ করতে বলে বা এই উক্তিটি যথাযথ নয় সেটা প্রমাণ করতে বলে, তখন আমরা কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা সেখানে শুরুতে বা শেষে দিব না, কারণ স্যারদের টেন্ডেন্সি থাকবে শুরুর বা শেষের যে যৌক্তিকতাটা, সেই যৌক্তিকতাটা তুলে ধরার বা সেই যৌক্তিকতাটা বুঝার বা পড়ার। ওকে, এরপরে চলে আসো প্রশ্ন ধরন অনুযায়ী, মানে প্রশ্ন অনুযায়ী শব্দ সংখ্যা বা মানে যেটা আমাদের অপ্রতুল যাকে বলে, সিম্পল সোজা বাংলায় অপ্রতুল বলতে কি, ধরো একটা 20 মার্কের কোশ্চিন তুমি লিখছো হচ্ছে মাত্র 4 পেজ, 20 মার্কের কোশ্চিন তো না, 20 মার্কের হচ্ছে আমাদের যে রচনা, সেই রচনাটাকে তুমি হচ্ছে লিখছো 4 পেজ, 4 পেজের ভিতরে তুমি পয়েন্ট দিছো হচ্ছে 8টা পয়েন্ট দিছো, তাহলে কিছু হইলো? তুই 20 মার্কের ভিতরে কত মার্ক আশা করতিস? তোকে খুব বেশি টেনে দিলে হচ্ছে 10 দিবে, এর বেশি না, এর বেশি দিবেই না ভাই। তোমাকে চেষ্টা করতে হবে পেজ কত বেড়ে চলে যাচ্ছে সেটার দিকে জাস্ট লক্ষ্য না রাখার, তোমাকে দেখতে হবে যে পয়েন্ট যেন তুমি আসলে মিনিমাম 22 প্লাস বা 25 প্লাস পয়েন্ট অ্যাড করতে পারো, এবং প্রত্যেক পয়েন্টে মিনিমাম থেকে 3 থেকে 5 লাইন করে থাকে, তাহলে তোমার অটোমেটিক্যালি যতগুলা পেজ আটার কথা ততগুলা পেজ চলেও যাবে, রচনা হোক, এসে হোক, প্যারাগ্রাফ হোক, অনুচ্ছেদ হোক, ভাব সম্প্রসারণ হোক, যেটাই হোক না কেন আলটিমেটলি চলেও যাবে। আবার যে প্যারাগ্রাফগুলোর ভিতরে বলে না ভাইয়া যে উইথিন 250 ওয়ার্ডস, উইথিন 300 ওয়ার্ডস, ওখানে কিন্তু আবার এই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করো,
নিজের সাহিত্যিক মানে সাহিত্যর যে তোমার ভিতরে যে সাহিত্য সত্তা অথবা তোমার ভিতরে যে মানে ভেতরের যে তুমিটা আছো এবারে ব্রাস্ট হয়ে গেলে একেবারে সব লিখে ফেলে দিবা। যেখানে তোকে বলতেছে ওয়ার্ড লিমিট দিয়ে দিছে 300, ওখানে অবভিয়াসলি গুনে গুনে 300 করতে হবে এমন না, বাট অবশ্যই তার ভিতরেই চেষ্টা করবা হচ্ছে অত বেশি না লেখার। বুঝছোই তো এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের। হ্যাঁ ঠিক একই রকম ভাবে সারমর্ম সারাংশ, তুমি বুঝছোই যে মেইন জিনিসটা যতটা ছোট করে পারা যায় ততটা ছোট করে লিখতে হবে। ওখানে যদি তুমি হচ্ছে রচনার মতন টেন্ডেন্সি দিয়ে লিখো, ভাব সম্প্রসারণের টেন্ডেন্সি দিয়ে লিখো, তাহলে হইলো? নিশ্চয়ই না। সো বি কেয়ারফুল এই জায়গাগুলোতে। সো এই জিনিসটার ভিতরে সুন্দর একটা রেশিও মেনটেন করে রাখতে হবে। ওকে, এটা বাংলা ইংলিশ মানে বাংলা ইংলিশ থেকে শুরু করে যে কোনো জায়গার ভিতরে হতে পারে। এরপরে দেখো মোস্ট অফ দ্য থিংস যারা সব জায়গাদের ভিতরে এখানে আটকে যায়, আমার স্টুডেন্টরা যেখানে আটকায় সেটা হচ্ছে হাতের লেখায় ধরা খাওয়া। এটা কয়েকভাবে ধরা খেতে পারে। হাতের লেখা অসুন্দর, হ্যাঁ ধরা খাইতে পারে। হাতের লেখা অসুন্দর বলে কিছু হয় না। হাতের লেখা যেটা হইতে হয় সেটা হচ্ছে পরিষ্কার আর অপরিষ্কার। ভালো করে বুঝ, হাতের লেখা পরিষ্কার আর অপরিষ্কার। আমি এখানে যা যা লিখছি সেটা যদি গুছিয়ে লিখতাম তাহলে আমার হাতের লেখা পরিষ্কার হইতো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখানে হাতের লেখার চাইতে সিম্বল কোন একটাকে মার্ক করা কোনটাকে কাটা এটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি, তাই এটা পুরোপুরি একটা মুরগির খামার লাগতেছে, পুরোপুরি একটা হচ্ছে যে মানে সব থেকে বেশি অপরিষ্কার লাগতেছে। বাট আমি যে পরিষ্কার কথাটাই লিখছি এই পার্টটার দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝবা এখানে একটা সিম্পল জিনিস মেনটেন করার চেষ্টা করা হয়েছে। ফন্টগুলোকে সব সমান রাখার চেষ্টা করা হয়েছে, এখানেই তোমার আসলে কারিশমাটা বা ক্যালমাটা। তুমি যদি ফন্টগুলোকে সিম্পল একেবারে মানে সবগুলোকে সমান রাখো বা কাছাকাছি সমান রাখো, একটা শব্দ থেকে আরেকটি শব্দের দূরত্ব যেটা আছে সেটাকে যদি মেনটেন করতে পারো, একটি শব্দ হ্যাঁ একটি শব্দ থেকে আরেকটা শব্দ, আরেকটা যে শব্দ আছে সেই শব্দের যে দূরত্বটা, আরেকটি শব্দ একটা শব্দ থেকে আরেকটা শব্দের যে দূরত্বটা, এই দূরত্বটা যদি মেনটেন করতে পারো, এই যে যেরকম ভাবে ধরো লিখছি এই যে দূরত্বটুকু, এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকুকে যদি ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারো তোমার লেখা অটোমেটিক্যালি সুন্দর হবে, অটোমেটিক্যালি সুন্দর হবে। এই ধরা খাওয়ার জায়গাটা আমি বলছি তোমার আমার মধ্যে অনেকগুলা মানুষজন থাকে এরকম যাদের টেন্ডেন্সি থাকে যে সে তার লেখাটাকে সে বাড়াবে, একটু ওজনে বেশি করবে। ওজনে বেশি করার জন্য ওর লেখার ফন্ট কিন্তু হচ্ছে ধরো এই যে এরকমই, আমার লেখার যে ফন্ট এরকম, হ্যাঁ এরকমই এরকমই হচ্ছে তার লেখার ফন্ট, কিন্তু ও পরীক্ষার হলে যা লিখবে হচ্ছে এইরকম ভাবে, এরকমই ফন্টে লিখবে। মানে ও ফন্টকে কাইন্ড অফ 1.5 গুণ বাড়ায় দিল। কেন? কারণ ওই যে বড় করতে হবে, বড় করে লিখতে হবে। কোনো দরকার আছে ভাই? কোনো দরকার আছে? উত্তরটা হচ্ছে না। স্যার কিন্তু এতটাও বেশি হচ্ছে যে ধর একেবারে খালি ওই খাতার ওজন দেখে কোশ্চেনের করবে, মানে তোমার মাপকাঠি করবে এমন কিন্তু না। অবভিয়াসলি হচ্ছে 2 লাইন 4 লাইন 10 লাইন যত লাইনই হোক না কেন, যার যতটা বেশি সময় দিতে পারবেন, যে যত বেশি অভিজ্ঞতা সেটার উপর ভিত্তি করে হলো দেখে পড়ে শুনেই মার্ক দিবেন। সো এরকম ভাবে শুধু শুধু নিজের মানে কারো যদি ফন্ট বড় হয় তাহলে তো কোনো কথা নাই লেখার, বাট তোর লেখার ফন্ট যেটা সেটাকে বাদ দিয়ে তুই হচ্ছে ইচ্ছা করে বড় করে লিখতেছিস, তারপরে হচ্ছে যে ইচ্ছা করে হচ্ছে যে যেখানে যেখানে একটা প্যারায় তুমি গ্যাপ দাও ওই প্যারার গ্যাপটুকু তুমি লাইনের ভিতরে গ্যাপ দিচ্ছ। এই যে কাজগুলা করতেছো মানে একটা থেকে একটা প্যারাতে তুমি যতটুকু গ্যাপ দিতা, ধরো এতটুকু থেকে তুমি প্যারাতে গ্যাপ দিতা, ওই গ্যাপটা তুমি এখন এই লাইন আর এই লাইনের ভিতরে দিচ্ছ যেন বড় হয়। ক আর খতে তুমি পুরো পেজ আটায় দিলা। আরে ভাই আটায় দে, তুই ওরকম ভাবে লিখ, ওই ফন্টে গুছিয়ে লিখ, দে বুঝা, জিনিসপাতি বেশি লিখে হচ্ছে আটা, কোনো সমস্যা নাই তো। কিন্তু তুই হচ্ছে ইচ্ছা করে, স্যার যেখানে বুঝে যেতে পারবে যে তুমি আসলে ইচ্ছা করে খাতা নষ্ট করতেছো, দেহের সম্পদ নষ্ট করতেছো, কাগজ নষ্ট করতেছো, ওখানে মার্ক এমনি করাই দিবে, কমাই দিবে। ভালো করে কিন্তু বি কেয়ারফুল, এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। প্রিটেন্ড করবা না যে তুমি পারো, প্রিটেন্ড করার দরকার নাই যে তুমি আসলে প্রিটেন্ড করতেছো যে তুমি আসলে জায়গা বেশি নিচ্ছ আর ধরা পড়ে গেছো। যেমন মার্জিন দেয় মানুষজন, কিছু কিছু পোলাপেন মার্জিন দেয়। ধর হচ্ছে আমাদের মার্জিনটা জিনিসটা হচ্ছে যেন আমরা এখানে আমাদের জিনিসটাকে সুন্দর লাগে, সোজা লাগে দেখতে, এনাফ, মোর দেন এনাফ। কিছু পোলাপেন এই জিনিসটাকে মার্জিন দিবে হচ্ছে এমনি এমনে ভাই এমনে, এই যে এই এমনে, এই যে এমনে, মানে জায়গা রাখলো হচ্ছে এই যে এতটুকু, যেখানে একটা ক নাম্বারের একটা শব্দ লিখবে খালি সে। কেন ভাই কেন? দেখে কি সুন্দর লাগতেছে আদৌ? মোটেও না। মার্জিন না দিয়ে কি খাতার হাত মানে যে কি বলে খাতা লেখা যায় না? যায়, এনাফ যায়। ইভেন তুমি জানো যে যে সকল অ্যাড মানে যে কি বলে যে অ্যাপ্লিকেশন যেগুলো দিতে হয়, অ্যাপ্লিকেশনে মার্জিন না দেওয়াটা হচ্ছে বেটার। খুব সত্য কথা, আসলেই মার্জিন না দেওয়াটা হচ্ছে বেটার। সো এই জিনিসটারই কথা আমি তোমাকে বলছি, এটা সম্পর্কে একটু কেয়ারফুল হয়েও। এই মার্জিন এই রিলেটেড ইস্যুগুলোকে আমি বলতেছি না এখন তোমাকে মার্জিন ছাড়া দিয়ে টিয়ে লিখে টিখে মানে একেবারে রাঘব বল হইতে হবে না, দরকার নাই, ওগুলোর কোনো প্রয়োজন নাই। তুমি যেটা রুচিসম্মত সেটা অ্যাপ্লাই করবা, সেটা ফলো করবা। সো অল ওভার যে কথাগুলো বললাম এর ভিতরে যে 6টা পয়েন্ট আসছে, এই 6টা পয়েন্ট যদি তুমি তোমার ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বিজিএস হোক, বায়োলজি হোক অথবা বিজ্ঞান হোক, মানে হচ্ছে যেটাই হোক না কেন, যে সাবজেক্টই তোমার পরীক্ষা আছে, তুমি যে ক্লাসেরই হও, কৃষি শিক্ষা হোক, ক্লাস 6, 7, 8, 9, 10 যে ক্লাসেরই হও না কেন, এই জিনিসগুলোকে যদি মেনটেন করার চেষ্টা করো দেখবা অবভিয়াসলি তুমি ভালো একটা মার্ক গ্র্যাব করতে পারছো, কোনো প্রকার প্রবলেম হবে না। ওকে, এখন আমি তোমাদেরকে যে সোর্সটার কথা বলছিলাম সেটা হচ্ছে তুমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্টের লিঙ্কে যে আমাদের যে একাডেমিক প্রোগ্রামগুলো চলতেছে, যে হাফ ইয়ারলির প্রোগ্রামগুলো চলতেছে, যে মাইক্রো কোর্সের প্রোগ্রামগুলো চলতেছে, সব কিছুর লিঙ্ক তুমি পেয়ে যাবা। এই সব কিছুর লিঙ্ক
অথবা ওয়েবসাইটের ভিতরে চলে গেলে ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাবা। ওখানে প্রত্যেকটা কোর্সের সাথে বিশেষ করে আমাদের ক্লাস 9, 10 তারপরে হচ্ছে যে অংশগুলো মানে যাদের মেইনলি বোর্ড পরীক্ষা হয়, ওখানে আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো যুক্ত করা আছে। ওই টেস্ট পেপার সলভিং ক্লাসের ভিতরে একটা সিকিউ লেখার সময় এই যে এখানে যে সাইড নোট দিয়ে যা যা কিছু লিখতে হবে, তারপরে কোন কোন জায়গাগুলোকে বেশি ফোকাস করতে হবে, কোথায় কোন জায়গাকে নিয়ে আলোচনা করতে হবে। এছাড়া আমাদের ননস্টপ একাডেমিক প্রোগ্রামের মধ্যে যে সকল ধরো এই যে বিজিএস এর ক্লাস, বাংলার ক্লাস, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর ভিতরেও সুন্দর মতন এই জায়গাগুলো উপস্থাপন করে দেওয়া আছে যে তুমি ঠিক কোন কোন জায়গাগুলোকে ভালো মতন করে মানে পড়বা, ভালো মতন ফোকাস দিবা, এই কোশ্চেনের উত্তরটার সাথে এটা রিলেভেন্সি কিভাবে কমপ্লিট করবা, সেই সোর্সটার কথাই বলতেছিলাম। দেখো ডেমো ক্লাসগুলো, অনেকগুলো ডেমো ক্লাস ফ্রি করে দেওয়া আছে, অ্যাটলিস্ট ডেমো ক্লাসগুলোকে দেখো। যারা আমাদের সাথে অলরেডি যুক্ত আছো পেইড ব্যাচের স্টুডেন্ট, তাদের তো কোনো কথা নেই, তারা তো বুঝতেই পারছো যে এই ভুলগুলো অবশ্যই তারা হচ্ছে যে মানে যতটা পারবে এই ভুলগুলো থেকে এড়িয়ে চলবা। আর যে সকল জিনিসগুলো মেনটেন করে চলতে বললাম সেগুলো মেনটেন করে চলবা। অবভিয়াসলি একটা পরীক্ষার মধ্যে একটা ভালো মার্ক তুমি গ্র্যাব করতে পারবা। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।